মাঝে মাঝে আমাদের সবারই তো মনে হয়, তাই না, যে মিথ্যা আর অবিচারই যেন জিতে যাচ্ছে। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই পুরনো ধাঁধাটার গভীরে যাব আর এমন একটা উত্তরের খোঁজ করব যেটা লুকিয়ে আছে একটা প্রাচীন টেক্সটের মধ্যে। তো চলেন শুরু করা যাক। এই প্রশ্নটা এটা কিন্তু আমাদের অনেকের মনেই ঘুরপাক খায়, তাই না? যখন আমরা চারপাশের দুনিয়ার দিকে তাকাই, মনে হয় যেন ন্যায় বিচারের সব ধারণাই ভুল। মানে কিভাবে দুর্নীতিগ্রস্ত লোকেরা এত শক্তিশালী হতে পারে? এর উত্তরটা পেতে হলে আমাদের শুধু ওপরের দিকটা দেখলে হবে না, আরও অনেক গভীরে যেতে হবে। আচ্ছা, আসেন এই অস্বস্তিকর সত্যিটা একটু সরাসরি দেখি। আমরা তো খবরে দেখি, ইতিহাসে পড়ি, এমনকি কখনো কখনো নিজেদের জীবনেও দেখি যে যারা অন্যায় করছে তারাই যেন এগিয়ে যাচ্ছে। এটা কিন্তু কোনো হতাশাবাদী চিন্তা না, এটা একটা বাস্তব প্যাটার্ন। কিন্তু আসল প্রশ্নটা হলো, এটাকে কি আসলেই জেতা বলা যায়? আর দেখুন, এটা কিন্তু কোনো নতুন সমস্যা না। যুগ যুগ ধরে দার্শনিক, সাধুসন্ত, এমনকি সাধারণ মানুষ সবাই এই একই ধাঁধার সমাধান খুঁজেছে, যে কেন ভালো সবসময় সাথে সাথেই জয়ী হয় না। এটা বলতে পারেন মানব অস্তিত্বের একটা অন্যতম মৌলিক প্রশ্ন। তো এই সমস্যাটা বুঝতে হলে আমাদের আজকের এই সূত্রটা শুধু কোনো সতর্কবাণী দেয় না, বরং এটা আমাদের হাতে একটা লেন্স বা চশমার মতো কিছু একটা তুলে দেয়, যার ভেতর দিয়ে আমরা দেখতে পাই যে পর্দার আড়ালে আসলে কি ঘটছে যখন আমরা দেখি যে অন্যায় ফুলে ফেপে উঠছে। এই বিশেষ লেন্সটা এটা এসেছে সূরা আল ইমরানের ১৭৮ নম্বর আয়াত থেকে। আর একটা জিনিস মনে রাখা খুব জরুরি, এই আয়াতটা কিন্তু কোনো শান্তির সময় আসেনি। এটা এসেছিল উহুদের যুদ্ধের মতো একটা সামরিক পরাজয়ের পর, যখন শত্রুরা নিজেদের বিজয়ী ভাবছিল। এর উদ্দেশ্য কিন্তু ইতিহাস লেখা ছিল না, বরং যা ঘটছে সেগুলোকে নৈতিকভাবে ব্যাখ্যা করা ছিল। তাহলে প্রশ্ন হল, এই প্রাচীন টেক্সটটা কিভাবে এত জটিল একটা ধাঁধার সমাধান করছে? এর উত্তরটা লুকিয়ে আছে মাত্র একটা মূল ধারণার মধ্যে। আর এটা এমন একটা ধারণা যা এই আপাত সাফল্যকে দেখার পুরো দৃষ্টিভঙ্গিটাই আমূল বদলে দেয়। এই ধারণাটার নাম হল ইস্তিদ্রাজ। সোজা কথা এর মানে হল, যখন কোনো অন্যায়কারীকে আমরা সফল হতে দেখি, সেটা আসলে কোনো পুরস্কার না, বরং এটা হলো ধীরে ধীরে তার মুখোশটা খুলে দেওয়ার একটা প্রক্রিয়া। মানে তাদের সাফল্যটাই যেন একটা মঞ্চ তৈরি করে দেয়, যেখানে তাদের আসল চরিত্রটা সবার সামনে প্রকাশ পেয়ে যায়। এটা কোনো গিফট না, এটা একটা স্পটলাইট। আচ্ছা, এই ইস্তিদ্রাজ প্রক্রিয়াটা কিন্তু 4টা প্রেডিক্টেবল ধাপে ঘটে। প্রথম ধাপে ক্ষমতা বা সুযোগ দেওয়া হয়, সেটা হতে পারে টাকা পয়সা, পদ বা কোনো কর্তৃত্ব। দ্বিতীয় ধাপে কি হয়? নৈতিক ব্যক্তিত্ব নেই, তাই এই ক্ষমতাটা তার ভেতরের দুর্নীতিকে আরও উস্কে দেয়, তাকে আরও বেপরোয়া করে তোলে। এরপর তৃতীয় ধাপে এই দুর্নীতিটা আর লুকিয়ে রাখা যায় না, এটা সবার সামনে প্রকাশ পেয়ে যায়। আর সবশেষে চতুর্থ ধাপে তাদের ওই অধ্যত্ত আর অন্যায্য কাজগুলোই তাদের পতনের কারণ হয়ে দাঁড়ায়। মানে পুরো সিস্টেমটা নিজের ভারেই ভেঙে পড়ে। তো এটা তো গেল একটা বড় প্রেক্ষাপটের কথা, কিন্তু একজন মানুষের মনের ভেতরে ব্যাপারটা কিভাবে কাজ করে? চলেন এবার এই বড় কৌশল থেকে একটু সরে এসে দেখি একজন ব্যক্তি মানুষের মনস্তত্ত্ব কি বলে। মানে একজন মানুষ কিভাবে এই পথে হাঁটা শুরু করে। আর এখানে মনস্তাত্ত্বিক দিকটা সবচেয়ে ইন্টারেস্টিং হয়ে ওঠে। আমাদের সূত্রটা বলছে, নৈতিক পতন কিন্তু প্রায়শই কোনো বড় বিদ্রোহ দিয়ে শুরু হয় না, বরং এটা শুরু হয় একটা লেনদেন দিয়ে, একটা ঠান্ডা মাথার হিসাব নিকাশ, একটা সওদা। আর এটাই হলো সেই লেনদেনের মূল ছবিটা। ভাবুন তো, একদিকে আছে এমন কিছু জিনিস যা ধরাছোঁয়া যায় না, বিশ্বাস, বিবেক, সত্য। আর আরেক দিকে আছে দুনিয়াবি লাভ, ক্ষমতা, স্ট্যাটাস, নিরাপত্তা। এই প্রথম জিনিসগুলোকে দ্বিতীয়টার জন্য বিকিয়ে দেওয়ার সিদ্ধান্ত, এটাই হলো নৈতিক পতনের একেবারে কেন্দ্রবিন্দু। এই উক্তিটা কিন্তু একটা অসাধারণ জিনিস তুলে ধরে। এই প্রাচীন গ্রন্থগুলোতে প্রায়ই মানব মনস্তত্ত্ব একটা গভীর নকশা আঁকা থাকে। ভাবুন, এই ইনসাইটগুলো কিন্তু আধুনিক মনোবিজ্ঞানের অনেক আগেই এসেছে, কিন্তু এগুলো ঠিক সেই একই ভেতরের কার্যকলাপকে বর্ণনা করে যা আমরা আজ স্টাডি করি। মজার ব্যাপার হলো, এই লেনদেনের ধারণাটা আধুনিক মনোবিজ্ঞানের বেশ কিছু ধারণার সাথে হুবহু মিলে যায়। যেমন ধরেন কগনিটিভ ডিসোনেন্সের কথা,
যখন আমাদের কাজ আমাদের বিশ্বাসের বিরুদ্ধে যায় তখন মনের ভেতর একটা অস্বস্তি তৈরি হয়, তাই না? তো সেই অস্বস্তি দূর করার জন্য মানুষ প্রায়ই তার কাজটা বদলায় না, বরং সে তার পুরনো বিশ্বাসটাকে বিক্রি করে দেয় শুধু নিজের কাজটাকে সঠিক প্রমাণ করার জন্য। তাহলে কি হয় যখন এই ব্যক্তিগত লেনদেন একটা সমাজে বারবার ঘটতে থাকে? তখন কিন্তু এটা আর ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ থাকে না, এটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে আর একেবারে খোদ রাজনৈতিক ব্যবস্থার ভিত্তিটাকেই ক্ষয় করে দেয়। আর এর ফলাফল সমাজের প্রত্যেকটা স্তরে ছড়িয়ে পড়ে। মনস্তাত্ত্বিক স্তরে কি হয়? নৈতিকতার কম্পাসটাই হারিয়ে যায়। সামাজিক স্তরে বিশ্বাস, যেটা সমাজকে একসাথে বেঁধে রাখে, সেটাই ভেঙে পড়ে। আর রাজনৈতিক স্তরে নেতারা যখন নৈতিক কর্তৃত্ব হারিয়ে ফেলে, তখন ক্ষমতা ধরে রাখার জন্য তারা দমন পীড়নের দিকে ঝুঁকে পড়ে, আর এটাই পুরো সিস্টেমকে অস্থিতিশীল করে তোলে। এখানকার রাজনৈতিক ইনসাইটটা কিন্তু খুবই ধারালো। যে শাসন ব্যবস্থা তার নৈতিক বৈধতা বিক্রি করে দিয়েছে, তার হাতে টিকে থাকার জন্য একটাই অস্ত্র বাকি থাকে, আর সেটা হলো শক্তি। টিকে থাকার জন্য তাকে ক্রমাগত দমন পীড়ন বাড়াতেই হয়, কারণ তার কাছে আর কোনো অবলম্বনই নেই। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন? আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে এই প্রাচীন ইনসাইটটার জন্য একটা নির্দিষ্ট টার্মও আছে। এটাকে বলা হয় অথরিটেরিয়ান ড্রিফট, মানে নৈতিক ভিত্তির অবক্ষয়ের কারণে ধীরে ধীরে স্বৈরাচারের দিকে ঝুঁকে পড়া। তো এই সবগুলোকে যদি আমরা একসাথে করি, তাহলে একটা শক্তিশালী নীতি বা নিয়ম বেরিয়ে আসে। এটা অনেকটা সভ্যতার উত্থান পতনের একটা ফিজিক্সের আইনের মতো। আর এটা আমাদের একটা খুব শক্তিশালী সিদ্ধান্তে নিয়ে আসে। স্বৈরাচার আসলে কোনো শক্তির লক্ষণ নয়, বরং এটা হলো নৈতিক দেউলিয়াত্বের একটা লক্ষণ। এটা এক ধরনের দুর্বলতা যা নিজেকে শুধু হিংসার মাধ্যমে টিকিয়ে রাখে। আর ইতিহাস কিন্তু বারবার এই একই প্যাটার্ন প্রমাণ করে গেছে। রোমান সাম্রাজ্যে খ্রিস্টানদের উপর অত্যাচার বলেন, ইনকুইজিশনের সময়টা বলেন, বা আধুনিক যুগের আদর্শবাদী রাষ্ট্রগুলোর কথায় ভাবুন, প্রত্যেকটা ক্ষেত্রে রাজনৈতিক ভাঙনের আগে একটা গভীর নৈতিক অবক্ষয় ঘটেছে। শেষ পর্যন্ত আমরা দেখতে পাই যে এই গভীর উপলব্ধিটা কিন্তু কোনো একটা জায়গা থেকে আসেনি। এটা হলো একটা শক্তিশালী সিনথেসিস, যেখানে ঐশিক জ্ঞান, যুক্তি, ইতিহাসের শিক্ষা আর মানব প্রকৃতির গভীর বোঝাপড়া সবকিছু একসাথে মিলে একটা নতুন স্তরের জ্ঞানে পৌঁছানো যায়। আর এটাই আজকের আলোচনার শেষে আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যদি এটা সত্যি হয় যে রাজনৈতিক পতনের আগেই নৈতিক অবক্ষয় ঘটে, তাহলে এই লেন্সটা দিয়ে আজকের বিশ্বের বিভিন্ন সিস্টেমকে দেখলে আমরা কি দেখতে পাই? এটা কিন্তু একটা খুব শক্তিশালী চিন্তার খোরাক, তাই না?